আমাদের টিয়া পাখির ডায়েরি চ্যানেলের নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আমার একটা কথা ছিল। সবাই আমিরের দিকে তাকালো। আমি নির্দ্বিধায় বলল, আগামীকাল ফিরবো আমি। হেমলতা বললেন, ঢাকায়? জি, পদ্মজাকে নিয়েই যাব, সাথে লাবণ্যও যাবে। দুজনকে কলেজে ভর্তি করে দেব। লাবণ্য পূর্ণার পাশ থেকে উঠে এসে আমিরের পাশে দাঁড়ালো। আবদার করে বলল, দা ভাই, তুমি কইছিল আমি পাশ করলে আমারে দেশের বাইরে পড়াইতে পাঠাইবা। সেরি মানুষ বাইতে যাইতি কেন? কলিজাটা বড় হইয়া গেছে। রেগে বললেন ফরিনা। লাবণ্যের মায়ের কথা অগ্রাহ্য করে আমিরকে বলল, কথা রাখতে হইব তোমার। আমির একবার মজিদকে দেখলেন, এরপর লাবণ্যকে বলল, সত্যি যেতে চাস? হ। লাবণ্যের মাথায় গাঁটটা মারল আমির, তারপর বলল, আগে শুদ্ধ ভাষাটা শেখ, এরপর দেশের বাইরে পড়তে যাবে। লাবণ্য আহ্লাদি হয়ে বলল, পদ্মজা শিখাইয়া দিব, এইটা কোনো ব্যাপার না দা ভাই। আপাতত ঢাকা চল, শুদ্ধ ভাষায় কথা বলে অভ্যস্ত হ, এরপর সত্যিই পাঠাবো। তুই পাগল হইয়া গেছস বাবু? এই সিটিরে একা বাইরে পাঠিয়ে দিবি? জাফর ভাই আছে, ভাবি আছে, সমস্যা নেই আম্মা। একটাই তো বোন আমার, নিজের মতো পড়াশোনা করুক। ফরিনা বিরক্তিতে কপাল কুঁচকে তাকিয়ে থাকেন। মজিদ কথা বলছেন না, মানে তিনি আমিরের দলে। তাহলে আর কথা বলে কি হবে? এই সংসারে এমনিতেও তার দাম নেই, কেউ কথা শোনে না, নিজের মতোই বকবক করেন। ফরিনা উঠে চলে যান। হেমলতা বললেন, কালই চলে যেতে হবে, 2-3 দিন পর হবে না? আমির নম্রভাবে বলল, না আম্মা, আমি 8 বছর হলো ঢাকা গিয়েছি। এর মধ্যে প্রথম 3 মাসের উপর গ্রামে থেকেছে, ব্যবসা ফেলে এসছে। আমার অনুপস্থিতিতে আলমগীর ভাইয়া সামলেছিল, এখন তো ভাইয়াও চলে এসছে, আর আমার ব্যবসা আমারই সামলানো উচিত। যত দ্রুত সম্ভব যেতে চাই, আপত্তি করবেন না। হেমলতা পদ্মজার দিকে চেয়ে বললেন, তাহলে আগামীকালই যাচ্ছ? জি, আব্বা আম্মাকে তো অনেক আগেই বলেছে, পদ্মজাও জানে, কিন্তু পদ্ম ভাবিনি সত্যি সত্যি যাব। দেখুন কেমন অবাক চোখে তাকিয়ে আছে। কাল চলে যাব বলে আজ আপনাকে নিয়ে এসেছে। আজ রাতটা মেয়ের সাথে থাকেন, আবার কবে দেখা হয়? হেমলতা বেশ অনেকক্ষণ নিশ্চুপ থাকেন, তারপর বললেন, তোমাদের কিসের ব্যবসা আজও জানলাম না। মজিদ অবাক হয়ে বললেন, আত্মীয় হলেন এতদিন, এখনও জানেননি মেয়ের জামাই কিসের ব্যবসা করে? বাবু, এটা তো বলা উচিত ছিল। আমি তো ভেবেছি জানেন, তাই বলিনি। আম্মা, আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস, মানে মালামাল বিভিন্ন দেশে আমদানি রপ্তানি করা হয়। এ কাজে আব্বা রেদওয়ান ভাইয়া চাচা আছে। তাছাড়া নিম্নমানের দেশগুলো থেকে কম দামে পণ্য এনে উন্নত দেশগুলোতে বেশি মূল্যে বিক্রি করি। সব পণ্য গোডাউনে রাখা হয়। আমাদের অফিসও আছে। গোডাউনের অফিসের সব কাজ আমাকে সামলাতে হয়, বলতে পারেন আমারই সব। অনেক বড় ব্যাপার। হেসে বললেন হেমলতা। তিনি জানতেন না আমির এতটাই বিত্তশালী। এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের কম কথা নয়, এ সম্পর্কে মোটামুটি তিনি জানেন, কলেজ থাকাকালীন জেনেছেন। পদ্মজাকে পূর্ণা জড়িয়ে ধরে রেখেছে। পদ্মজা বলল, কথা বলছিস না কেন? কাল চলে যা পাপা। তাই তো কথা হচ্ছে। আমার খুব মনে পড়ে তোমাকে। কাঁদছিস কেন? আসবো তো আমি। সে তো অনেক অনেক মাস পর পর। পদ্মজা কিছু বলতে পারল না। হেমলতা কথা বলছেন আমির আর মজিদের সঙ্গে। খলিল আলমগীর নীরব দর্শক হয়ে বসে আছেন। বিকেল থেকেই রেদওয়ানের দেখা পাওয়া যায় না। পদ্মজা হেমলতার উপরে চোখ রেখে পূর্ণাকে প্রশ্ন করল, আম্মা খুব শুকিয়েছে, খায় না? না, মাঝে মাঝে সারাদিন পার হয়ে যায়, তবু খাই না। জোর করে খাওয়াতে পারিস না? ধমক মারে, শুনে না কথা। আম্মা ঘাড় তেরা। ঠিক বলছো। উনি কেমন? ঝগড়া করে আমার সাথে? উনিটাকে? আব্বার প্রথম বউ। তুমি তো দেখতেই যাওনি। শ্বশুরবাড়ি থেকে চাইলেই যাওয়া যায় না। বল না কেমন আদর করে তোদের? ভালো, খুব সহজ সরল, আমাকে খুব মানে, প্রেমা প্রান্তকে অনেক আদর করে, দেখতেও খুব সুন্দর। আগে সাপুরের বউদের মতো সাজতো, আমার পছন্দ না বলে এখন আর সাজা না। তুই নাকি খুব খারাপ ব্যবহার করিস। এখন করি না। তুমি কাকে দিয়ে তো খোঁজ রাখো? হুম। সে তো জানতে হবে না, তাহলে উনি ভালো তো, তাই তো?
হুম, মিলেমিশে থাকিস তাহলে। থাকা যাওয়ার আগে দেখে যাও একবার। বাপের প্রথম বউকে দেখার ইচ্ছে নেই আমার। পদ্মজা থমথমে স্বরেই বলল। পূর্ণা বলল, আচ্ছা, আমি আজ তোমার সাথে ঘুমাবো। হুম, ঘুমোবি। আম্মার খেয়াল রাখবি। আম্মাকে দেখে মনে হচ্ছে কোনো ভীষণ বিষয় নিয়ে খুব চিন্তা করে সে। সারাক্ষণ ভাবে। তুই কথা বলবি, সময় দিবি, হুম? আমি তোমার মতো সব সামলাতে পারি না। চেষ্টা করবি। ভোরে উঠে মগা ভাইয়াকে পাঠাবো আমি। আব্বার প্রেমাপ্রান্তকে নিয়ে আসতে। সবাইকে চোখের দেখা দেখে যাব। পূর্ণা পদ্মজাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে। কান্না পাচ্ছে খুব। এত দ্রুত চলে যাবে তার আপা? পদ্মজা অনুভব করে পূর্ণার ভেতরে আর্তনাদ। সে পূর্ণার মাথায় হাত বুলিয়ে বলল। খুব দ্রুত আসবো। পদ্মজা মাঝে শুয়েছে। তার দুই পাশে হেমলতা আর পূর্ণা। পূর্ণা শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে পদ্মজাকে, আর পদ্মজা হেমলতার এক হাত শক্ত করে ধরে রেখেছেন। হেমলতা নীরবতা ভেঙে পদ্মজাকে বললেন। পদ্ম, হুম আম্মা। শহরে নিজেকে মানিয়ে নিবি, শক্ত হয়ে থাকবি, আর মনে রাখবি কেউ কারণ না, সবাই একা। সবসময় নিজের উপর বিশ্বাস রাখবি, নিজের উপর আস্থা রাখবি, সৎ পথে থাকবি, কখনো কারোর উপর নির্ভরশীল হবি না। যদি তুই কারোর উপর ভালো থাকার দায়িত্ব নিয়ে নিস, কখনো ভালো থাকবি না। নিজের ভালো থাকার দায়িত্ব নিজেরই নিতে হয়। নিজেকে কখনো একা ভাববি না। যেখানেই থাকি আমি, আমার প্রতিটি কথা তোর সাথে মিশে থাকবে, ছায়া হয়ে থাকবে। আল্লাহ সবাইকে কোনো না কোনো উদ্দেশ্যে সৃষ্টি করেছে। সেই উদ্দেশ্য সফল হলে আর বেঁচে থাকার মানে থাকে না, মৃত্যুতে ঢলে পড়ে। আমার ইদানিং মনে হয় আমার দায়িত্ব ছিল তোকে জন্ম দেওয়া, বড় করে তোলা, বাস্তবতা দেখানো। সেই দায়িত্ব কতটুকু রাখতে পেরেছি জানি না, কিন্তু তোর দায়িত্ব অনেক বড় কিছু। পদ্মজা চাপা স্বরে বলল। কি সেটা? জানি না। তুমি এত কি ভাবো আম্মা? মুখটা এরকম ফ্যাকাশে হয়ে যাচ্ছে কেন? খাওয়া দাওয়া ঠিক মতো করবে। আমি পরের বার এসে যেন দেখি মোটা হয়েছো। হেমলতা হাসলেন। সাদা ধবধবে দাঁত ঝিলিক মারে। তিনি পদ্মজাকে এক হাতে জড়িয়ে ধরে বললেন। পরের বার যখন আসবে একদম অন্যরকম দেখবি। কথা দিচ্ছ? দিচ্ছি। পদ্মজা হাসল। পূর্ণা বলল। আমাকেও জড়িয়ে ধরো আপা। পদ্মজা পূর্ণাকে জড়িয়ে ধরে, আর হেমলতা দুই মেয়েকে একসাথে জড়িয়ে ধরেন। তারপর বললেন। এবার চুপচাপ ঘুম হবে, কোনো কথা না। মাঝরাতে হেমলতার ঘুম ভেঙে যায়। তিনি চোখ খুলে কান খাড়া করে শোনেন কেউ হাঁটছে। কাঁথা গা থেকে সরিয়ে ধীরে ধীরে বিছানা থেকে নামেন। সাবধানে দরজা খুলে বেরিয়ে পড়েন। পায়ের শব্দটা যেদিক থেকে আসছে সেই দিকে যান। সাদা পাঞ্জাবি পরা একটা পুরুষের অবয়ব দেখতে পান। তিনি তীক্ষ্ণ স্বরে ডাকলেন। রিদওয়ান। রেদওয়ান কেঁপে উঠে পেছনে ফিরল। চোখ দুটি বড় বড় হয়ে আছে। সে যে অপ্রস্তুত হয়ে পড়েছে দেখেই বোঝা যাচ্ছে। হেমলতা প্রশ্ন করলেন। এত রাতে এখানে কি করছো? জি জি জি, হাঁটছিলাম। এত রাতে? প্রায় হাঁটি, জিজ্ঞাসা করতে পারুন অন্যদের। হেমলতা রেদওয়ানকে পা থেকে মাথা পর্যন্ত পরখ করে দেখে নিয়ে বললেন। কোনোভাবে আমাকে খুন করতে এসেছো কি? রেদওয়ান থতমত খেয়ে গেল। বলল। না না না, আপনাকে কেন খুন করতে যাব? প্রমাণ সরাতে। হেমলতার সহজ কথা। রেদওয়ান হঠাৎই অন্যরকম স্বর করে কথা বলল। সে তো আমিও একজন প্রমাণ, স্বচক্ষে দেখা জলজান্তর প্রমাণ। আপনিও আমাকে খুন করে প্রমাণ সরাতে পারেন। যেহেতু দুজনেই একই পথের, কাউকে কারোর খুন করার প্রয়োজন নেই। আমি এখানে অন্য কাজে এসেছি। হেমলতা কঠিন চোখে তাকান। পরপরই চোখ শীতল করে নিয়ে বললেন। শুভরাত্রি। রেদওয়ান হেসে হেলে দুলে হেঁটে চলে যায়। হেমলতা ঘরে ঢোকার জন্য ঘুরে দাঁড়ান। হাঁটার পূর্বেই শরীরের ভারসাম্য হারিয়ে পড়ে যান। ভাগ্যিস আওয়াজ হয়নি। তিনি হাতে ভর দিয়ে ওঠার চেষ্টা করেন। বাম হাতের মাংসপেশি শক্ত হয়ে আছে। হাত নাড়াতে কষ্ট হয়। ভর দিয়ে ওঠা আরও কষ্টদায়ক। তিনি ওভাবেই বসে থাকলেন অনেকক্ষণ। পাখিদের তালে পদ্মজার ঘুম ভাঙল। পদ্মজা জানালার ফাঁক গলে আসা দিনের আলো দেখতে পেল। সে তড়িঘড়ি করে উঠে বসল। অন্যদিন ফজরের নামাজের সাথে সাথেই উঠে পড়ে। আজ দেরি হয়ে গেল। পূর্ণাকে তুলে নিয়ে যা, একসাথে উঁচু করে নামাজ পড়তে বস। হেমলতার কণ্ঠ শুনে পদ্মজা ঘুরে তাকান। তিনি কোরআন শরীফ পূর্বের জায়গায় রেখে বললেন। পূর্ণাকে একটু বুঝতিস, নামাজ পড়তে চায় না। আচ্ছা আম্মা। পদ্মজা পূর্ণাকে ডেকে নিয়ে কল পাড়ে যায়।
এরপরে দুই বোন একসাথে নামাজ পড়তে বসলো। নামাজ শেষ করে হেমলতার সামনে এসে দাঁড়ালো পদ্মজা। হেমলতা জানলার বাইরে তাকিয়ে আছেন। পদ্মজা হেমলতার চোখ দেখে বলল, আম্মা তোমার চোখ এমন লাল হলো কেন? হেমলতা দু চোখে হাত বুলিয়ে বললেন। রাতে ঘুমাইনি তাই। পদ্মজার উৎকণ্ঠা। কেন? কেন ঘুম হয়নি? এরকম দেখাচ্ছে কেন তোমায়? বিছানায় পড়াটাই শুধু বাকি। কিছু চুল পদ্মজার মুখের উপরে চলে এসেছে। হেমলতা তা কানে গুঁজে নিয়ে আদর মাখা কণ্ঠে বললেন, আজ আমার মেয়ে চলে যাবে, তাই আমি সারা রাত জেগে আমার আদরের মেয়েকে দেখেছি। হেমলতার কথা শুনে পদ্মজা আবেগী হয়ে ওঠে। হেমলতাকে জড়িয়ে ধরে কান্নামাখা কণ্ঠে বলল, আমার খুব মনে পড়ে তোমায়। চলো আমার সাথে একসাথে থাকবো। তোমার না ইচ্ছে ছিল আমায় নিয়ে শহরে থাকার? পাগল হয়ে গেছিস? মেয়ের জামাইয়ের বাড়িতে কেউ গিয়ে থাকে? 2-3 দিন হলে যেমন তেমন। হেমলতার শরীরের উষ্ণতা পদ্মজাকে দিচ্ছে। মায়ের উষ্ণতায় কি অদ্ভুত শান্তি। পদ্মজা কান্না করে দিল। হেমলতা পদ্মজার মুখ তুলে বললেন, সকাল সকাল কেউ কাঁদে? বাড়ির বউ তুই, শাশুড়ি কি করছে আগে দেখে আয় যা। পদ্মজা আরও কাঁদতে থাকলো। কাঁদতে কাঁদতেই চোখের জল মুছছেন। আবারও ভিজে যাচ্ছে। বুকটা হাহাকার করছে। কত দূরে চলে যাবে সে? কাঁদতে কাঁদতে বেরিয়ে যায়। পেছন থেকে শোনা যায় হেমলতা বলছেন, বাচ্চাদের মতো করছিস কিন্তু। পদ্মজা শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে ঢোক গিলে নিজেকে শক্ত করলো। এরপর রান্নাঘরের দিকে চলে গেল। পদ্মজা ঘর ছাড়তেই হেমলতার চোখ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ে। তিনি দ্রুত জল মুছেন। পালঙ্কের দিকে চেয়ে দেখেন পূর্ণা চিত হয়ে ঘুমাচ্ছে। কখন ঘুমালো? হেমলতার হাসি পেয়ে গেল। তিনি কাঁথা দিয়ে পূর্ণাকে ঢেকে দিলেন। পদ্মজা রান্নাঘরে ঢুকতেই ফরিনার মুখ ঝামটালেন। আইসো কেন? যাও ঘুমাও গিয়া। কখন এত দেরি হয়ে গেছে বুঝতে পারিনি। মিনমিন করে বলল পদ্মজা। বুঝবা কেন? মা আইসে তো, হওডির লগে তো আর মায়ের মতন মিশতে মন চায় না। পদ্মজা অবাক হয়ে তাকালো। আবারও চোখ নামিয়ে নিয়ে বলল, আমি তো মিশতেই চাই, আপনি সবসময় রেগে থাকেন। মুখের ওপর কথা কইবা না, যাও এখন। পদ্মজা ঘুরে দাঁড়ায় চলে যাওয়ার জন্য। ফরিনা তেলে বেগুনে জ্বলে উঠে বললেন, কইতেই যাইবা গা নাকি? জোর কইরা তো কাম করা উচিত, এই বুদ্ধিটা নাই। পদ্মজা স্তব্ধ হয়ে কতক্ষণ দাঁড়িয়ে থাকে। প্রতিদিন সে কাজ করার জন্য জোরাজোরি করে, কিন্তু ফরিনা করতে দেয় না। এজন্যই সে এক কথায় চলে যাচ্ছিল। আর এখন কি বলছেন? সেই ব্যাপারটা হজম করে নিয়ে রান্নাঘরে ঢুকলো। ফরিনা গলার স্বর পূর্বের অবস্থাতে রেখেই বললেন, হইছে, কাম করতে হইব না। এরপর তোমার মায়ে কইব দিন রাত কাম করে তার শরীরে। যাও বাইরে যাও। পদ্মজা হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। লতিফা ঠোঁট চেপে হাসছে। ফরিনার এমন ব্যবহারের সাথে সে অভ্যস্ত। বেশ অনেকক্ষণ পর পদ্মজা বলল, আম্মা, আমি করবোটা কি? পদ্মজা মাথা থেকে ঘুমটা সরে ফেলে। মুখটা দেখার মতো হয়েছে। ফরিনা পদ্মজার মুখ দেখে হেসে ফেললেন। আবারও দ্রুত হাসি লুকিয়েও ফেললেন। এই মেয়েটাকে তিনি অনেক আগেই ভালোবেসে ফেলেছেন। এত শান্ত, এত নম্রভদ্র। হেমলতাকে হিংসে হয়। হেমলতার গর্বকে হিংসে হয়। পদ্মজার ঢাকা যাওয়া নিয়ে প্রথম প্রথম ঘোর আপত্তি ছিল ফরিনার, কিন্তু এখন নেই। ওপর থেকে যাই বলুন না কেন, তিনি মনে মনে চান পদ্মজা পড়তে যাক, অনেক পড়ুক, অনেক বেশি পড়ুক। এই মেয়ের জন্ম রান্নাঘরে রাধার জন্য নয়, রানীর রানীর আসনে থাকার জন্য। পদ্মজা ফরিনার 2 সেকেন্ডের মৃদু হাসি খেয়াল করেছে। সে সাহস পেল। ফরিনার কাছে এসে দাঁড়ান। ফরিনা চোখ মুখ কুঁচকে প্রশ্ন করলেন, গ্যাসটাছো কেন? পদ্মজা শিমুল তোলার ন্যায় নরম স্বরে বলল, আমার খুব মনে পড়বে আপনাকে, আপনার বকাগুলোকে। আপনি খুব ভালো। ফরিনা তরকারিতে মশলা দিচ্ছিলেন। হাত থেমে যায়। পদ্মজার দিকে তাকান। পদ্মজা বলল, আমি আপনাকে একবার জড়িয়ে ধরবো আম্মা? ফরিনা কিছু বলতে পারলেন না। এই মেয়েটা এত অদ্ভুত, এত ভালো কেন? পদ্মজার চোখের দিকে চেয়ে অনুভব করেন কয়েক বছরের লুকানো ক্ষত জ্বলে উঠেছে। ক্ষতটা পদ্মজার সামনে উন্মোচন হতে চাইছে। কোনোভাবেই কি যন্ত্রণাদায়ক এই ক্ষত সারাতে পারবে পদ্মজা? ভরসা করা যায়? পদ্মজার মায়ামাখা দুটি চোখ দেখে বুকে তেমন তোলপাড় শুরু হয়ে গেল কেন? 32 বছর আগে সেই কালো রাতের কথা কেন মনে পড়ে গেল? যে কালো রাত্রির জন্য আজও এই সংসার, এই বাড়িকে তিনি আপন ভাবতে পারেন না।
প্রতিটি মানুষের সাথে বাজে ব্যবহার করেন। সেই যন্ত্রণা কেন বুক চিরে বেরিয়ে আসতে চাইছে? উত্তরের আশায় না থেকে পদজা জড়িয়ে ধরল ফরিনাকে। ফরিনা মৃদু কেঁপে উঠলেন। এরপর পদজার মাথায় হাত বুলিয়ে দিলেন। পদজা ফরিনার বুকে মাথা রাখতেই টের পেল ফরিনার বুক দুকপুক দুকপুক করছে। হাওলাদার বাড়ি থেকে নানে 2 মিনিট হাঁটার পর ঝাউড়া নামের একটি খালের দেখা পাওয়া যায়। খালের পাড়ে দাঁড়িয়ে আছে হাওলাদার বাড়ির সবাই। ট্রলার নিয়ে মাঝি অপেক্ষা করছে। ট্রলারটি হাওলাদার বাড়ির। পদজা পরনে কালো বোরকা। লাবণ্য যাবে না। সকাল থেকেই তার ডায়রিয়া শুরু হয়েছে। 3-4 দিন পর আলমগীর ঢাকা নিয়ে যাবে। আজ আমির আর পদ্মজা যাচ্ছে। প্রেমা, প্রান্ত, মোর্শেদ, বাসন্তী সবাই সকালেই এসেছে। সবার সাথে কথা হয়েছে। পূর্ণা হিচকি তুলে কাঁদছেন। হেমলতা পদ্মজার 2 হাত মুঠোয় নিয়ে চুমু দিলেন। তারপর বললেন, ঠিক মতো পড়বি, খাবি, স্বামীর খেয়াল রাখবি। কাঁদবি না কিন্তু, একদম কাঁদবি না। তুমি কাঁদছো কেন আম্মা? না না, কাঁদছি না। বলেও হেমলতা কেঁদে ফেললেন। পদ্মজার কান্নার বেগ বেড়ে যায়। বোরখা ভিজে একাকার। একদিকে মা, অন্যদিকে 3 ভাই বোন কেঁদেই চলেছে। হেমলতা নিজেকে নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন, পারছেন না। পদ্মজা বলল, আর কেঁদো না আম্মা, তুমি অসুস্থ। হেমলতা ঢোক গিললেন কান্না আটকাতে। তারপর বললেন, কাঁদবো না, সাবধানে যাবি। দেরি হচ্ছে তো আমির, নিয়ে যাও আমার মেয়েকে। জামা, সাবধানে যাবি, নিয়মিত নামাজ পড়বি। পদ্মজা হেমলতার পা ছুঁয়ে সালাম করলো। পদ্মজা দেখা দেখি আমিরও করলো। বাড়ির সব গুরুজনদের সালাম করে ট্রলারে পা রাখতেই হেমলতার কণ্ঠের উচ্চারিত শব্দমালা ভেসে আসে। আমার প্রতিটা কথা মনে রাখবি, কখনো ভুলবি না। আমার মেয়ে যেন অন্য সবার চেয়ে গুণেও আলাদা হয়, শিক্ষার কালি যেন না লাগে। পদ্মজা ফিরে চেয়ে বলল, ভুলবো না আম্মা, কখনো না। তুমি চোখের জল মুছো, আমাদের আবার দেখা হবে। হেমলতা তৃতীয়বারের মতো চোখের জল মুছেন। এরপর হাত নেড়ে বিদায় জানান। ট্রলার ছেড়ে দেয়। পদ্মজা এক দৃষ্টিতে হেমলতার দিকে তাকিয়ে থাকে। হেমলতা চেয়ে থাকেন পদ্মজার দিকে। দুজনের চোখ বেয়ে অঝোর ধারায় বর্ষণ হচ্ছে। কাঁদছেন মোর্শেদ, তবে পদ্মজার জন্য কম, হেমলতার জন্য বেশি। হেমলতার দিনগুলো এখন আরও দুর্বিষহ হয়ে উঠবে। আরও কাঁদছেন ফরিনা। প্রতিদিন বাড়ি জুড়ে একটা সুন্দর মুখ, সুন্দর মনের জীবন্ত পুতুল মাথায় ঘোমটা দিয়ে আর হেঁটে বেড়াবে না। আবার মরে যাবে তার দিনগুলো। হারিয়ে যাবে সাদা কালোর ভিড়ি। মাদিনী নদীর ঠান্ডা আর্দ্রতা বাতাসে মিশিয়ে ছুঁয়ে দিচ্ছে পদ্মজার মুখ। জল শুকাতে শুকাতে আবারও ভিজে যাচ্ছে। আমির পদ্মজার কোমর এক হাতে জড়িয়ে ধরে বলল, এবার তো থামো। আমিরের আলতো ছোঁয়ায় পদ্মজা আরও প্রশ্রয় পেয়ে কাঁদতে লাগলো। আমির বলল, এই তো আরও বেড়ে গেছে। থামো না, আমি আছি তো। আমরা 6 মাস পর পর আসবো, অনেকদিন থেকে যাব। সত্যি তো? কাজের বাহানা দেখাবেন না? মোটেও না। আমির পদ্মজার চোখের জল মুছে দিল। এরপর চোখের পাতায় চুমু দিল। পদ্মজা নুয়ে যায়, বলল, নদীর পাড় থেকে কেউ দেখবে। কেউ দেখবে, কেউ দেখবে, কেউ দেখবে, এই কথাটা ছাড়া আর কোনো কথা পারে না আমার বউ। পদ্মজা আমিরের দিকে একবার তাকালো। এরপর চোখের দৃষ্টি সরিয়ে বলল, আমরা ট্রলার নিয়ে ঢাকা যাব। সেটা সম্ভব না, কিছুক্ষণ পরই ট্রেনে উঠে যাব। আমির পদ্মজাকে ছোঁয়ার জন্য হাত বাড়াতেই আমিরকে হতবাক করে দিয়ে পদ্মজা ট্রলারের ভিতরে ঢুকে গেল। ট্রেনের বগিতে হেঁটে সামনে এগোচ্ছে আমির। তার এক হাতে লাগেজ, অন্য হাতে পদ্মজার হাত শক্ত করে ধরে রেখেছে, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে। পদ্মজার মুখ নিকাবের আড়ালে ঢেকে রাখা। সে এদিকে ওদিকে তাকিয়ে আমিরকে প্রশ্ন করল, খালি সিট রেখে আমরা কোথায় যাচ্ছি? কেবিনে। ততক্ষণে দুজন 76 নাম্বার কেবিনের সামনে চলে আসে। আমির দরজা ঠেলে পদ্মজাকে নিয়ে ঢুকলো। 4টা বার্থ, 4 জনের কেবিন বোঝাই যাচ্ছে। পদ্মজা বলল, আরো 2 জন আসবে কখন? ট্রেন তো ছেড়ে দিচ্ছে। 4 বার্থই আমাদের। পদ্মজা ডান পাশে বার্থে বসতে বসতে বলল, অনেক খরচ করেছেন। আমির লাগেজের জায়গা মতো রেখে পদ্মজার পাশে বসে বলল, মেকআপ খুলো এবার, কেউ আসছে না। পদ্মজা নিকাব খুলল। ঝমঝম শব্দ তুলেই ট্রেন যাত্রা শুরু করেছে। আমি জানালা খুলে দিতেই পদ্মজার চুল তিত্তির করে উঠতে থাকলো।
পদজা দ্রুত দুই হাতে মুখের সামনে ধরে বাতাস থেকে রক্ষা করার ব্যর্থ চেষ্টা করে। আমির বাম পাশের বার্থে বসে হাসলো, বলল, হাত ছড়াও, দেখি একটু বউটাকে। পদ্মজা দু হাত সরালো, ঠোঁটে আঁকা হাসি, চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে, চুল অবাধ্য হয়ে উঠছে। আমির এক হাতের উপরে থুতনি ভর দিয়ে বলল, এই হাসির জন্য দুনিয়া এফর ওফরও করতে রাজি। পদ্মজা দাঁত বের করে হাসল, লজ্জায় চোখ নামিয়ে নিল। আমির পদ্মজার পাশে এসে বসে, পদ্মজার চুল খোপা করে দিল, তারপর বলল, এরপর বোরকাটা খুলে ফেল, গরম লাগছে না? পদ্মজা জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো। আমির বলল, কেউ আসবে না পদ্মাবতী, পৌঁছাতে বিকেল হবে, নিশ্চিন্তে শুধু বোরকা খুলতে পারো, আর কিছু খুলতে হবে না। পদ্মজার কান রিরি করে ওঠে। আমিরের উরুতে কিল দিয়ে বলল, ছি। আমির উচ্চ স্বরে হেসে উঠল। পদ্মজা ভ্রুকুটি করে বোরকা খুলে এরপর জানালার ধারে বসে বলল, আমরা যে বাড়িতে যাচ্ছি আর কে কে থাকে? একজন দারোয়ান আর একজন বুয়া আছে। যে বাড়ি না তোমার বাড়ি, ওনারা কি বিশ্বস্ত? নয়তো রেখে এসেছে। পদ্মজা কিছু বলল না। আমির পদ্মজার পাশ ঘেসে বসলো। পদ্মজার কানের দুল টোকা দিয়ে কোমর জড়িয়ে ধরল। পদ্মজা মেরুদণ্ড সোজা করে বসে। শীতল একটা অনুভূতি সর্বাঙ্গী ছড়িয়ে পড়ে। চোখ বুঝে স্বভাববশত বলে ওঠে, কেউ দেখবে? আমির ভ্রুকুঞ্চর করে চোখ তুলে তাকায়। পদ্মজা বুঝতে পারে সে ভুল শব্দ উচ্চারণ করে ফেলেছে। জিহবা কামড়ে আর চোখে আমিরকে দেখে হাসার চেষ্টা করলো। আমির বেশ অনেকক্ষণ তীক্ষ্ণ চোখে পদ্মজার দিকে তাকিয়ে থাকে, এরপর আরও শক্ত করে জড়িয়ে ধরে। পদ্মজার ঘাড়ে নাক ডুবিয়ে বলল, দেখুক, যার ইচ্ছে দেখুক। দরজায় টোকা দিচ্ছে কেউ। শব্দেই পদ্মজার ঘুম ছুটে গেল। ধরফড়িয়ে উঠে বসে। কখন ঘুমিয়ে পড়েছে মনে পড়ে না। আমিরের কোলে তার মাথা ছিল। মানুষটা এতক্ষণ বসেছিল। পদ্মজাকে এভাবে উঠতে দেখে আমির ইশারায় শান্ত হতে বলল। পদ্মজা দ্রুত নিকাব পরে নেয়। তারপর আমির দরজা খুলল। ঝালমুড়ি নিয়ে একজন লম্বা ধরনের লোক দাঁড়িয়ে আছেন। নাকটা মুখের তুলনায় একটু বেশি লম্বা। আমির বলল, এভাবে অনুমতি না নিয়ে টোকা দেওয়া অভদ্রতা। আমাদের দরকার পড়লে আপনাদের এমনিতে খুঁজে নিতাম, আর এমন করবেন না। আপনার জন্য আমার বউয়ের ঘুম ভেঙে গেছে। নিন টাকা, ঝালমুড়ি দিন। লোকটি বেশ আনন্দ করে ঝালমুড়ি বানিয়ে দিল। বোধহয় আর বিক্রি হয়নি। হতে পারে আমিরই প্রথম কাস্টমার। লোকটি চলে গেল। আমির কেবিনে ঢুকে দরজা বন্ধ করলো। তারপর পদ্মজাকে বলল, একজন লোক ঝালমুড়ি বিক্রি করতে এসেছিল, এনো খাও, এরপর আবার ঘুমাও। দুজনে একসাথে ঝালমুড়ি খেতে খেতে দুঃখ সুখের গল্প শুরু করে। আমির তার শহরে জীবনের গতিবিধি বলছে, কখন কখন বাসায় থাকে, কিভাবে ব্যবসার সময় দেখে বা সময় দেয়। পদ্মজা মন দিয়ে শুনছে। একসময় পদ্মজা বলল, একটা কথা জানা ছিল। কি কথা? আমার মনে হচ্ছে আপনাদের বাড়িতে লুকানো কোনো ব্যাপার আছে। শুধু মনে হচ্ছে না, আমি একদম নিশ্চিত। আমির উৎসুক হয়ে ঝুঁকে বসলো। আগ্রহ ভরে জানতে চাইল। কিরকম? পদ্মজা আরও এগিয়ে আসে। আকাশে দুপুরের কড়া রোদ। ছলাৎ করে রোদের ঝিলিক জানলা গলে কেবিনে ঢুকে আবারও হারিয়ে যাচ্ছে। বাতাস ভ্যাপসা গরম, মাঝে মাঝে শীতল ঠান্ডা। সেই সব উপেক্ষা করে পদ্মজা তার ভেতরের সন্দেহগুলো বলতে শুরু করলো। রুম্পা ভাবিকে বন্দি করে রাখা হয়েছে, আমি নিশ্চিত। কেন বন্দি করে রাখা হয়েছে সেটা দাদু জানেন। উনি সবসময় রুম্পা ভাবির ঘরের দরজায় নজর রাখেন। আমি অনেকবার ঢুকতে চেয়েছি, কিন্তু আমি পারিনি। বাড়ির পেছনের জঙ্গলে কিছু একটা আছে। সেটা ভূত জিন জাতীয় কিছু না, অন্য কিছু। এমনটা মনে হওয়ার তেমন কোনো কারণ নেই। আমার অকারণেই মনে হয়েছে জঙ্গলটা আপনা আপনি সৃষ্টি হয়নি, আর ভয়ঙ্করও হয়নি। কেউ বা কারা এই জঙ্গলটাকে যত্ন করে তৈরি করেছে, ভয়ঙ্কর করে সাজিয়েছে। এছাড়া বাড়ির সবাইকে আমার সন্দেহ হয়। এ ব্যাপারে আপনি কি বলেন? আমির একটু অবাক হলো না। মুখের প্রকাশভঙ্গি পাল্টালো না। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, জানি আমি এসব। পদ্মজা আমিরের দুই হাত খামচে ধরে এক নিঃশ্বাসে বলল, আমাকে বলুন, অনুরোধ লাগে বলুন। আমি শুনতে চাই। অনেক দিন ধরে নিজের ভেতর পুষে রেখেছি আমি। আমির অসহায় দৃষ্টিতে তাকালো, বলল, আমার ধারণা তোমার ধারণা অবধি সীমাবদ্ধ, এর বাইরে কিছু জানি না। এই রহস্য খুঁজে বের করার ইচ্ছে হওয়া সত্ত্বেও আমি হজম করেছি। আমার ইচ্ছে মাটি চাপা দিয়েছে।
আমিরের গলাটা কেমন শোনালো। পদ্মজা কণ্ঠ খাদে নামিয়ে বলল। কেন কেন দিয়েছেন? আমির হাসলো, বলল, ধুর, এখন এসব গল্প করার সময়। শোনো, এরপর কি করব? পদ্মজা কথার মাঝে আটকে দিয়ে সঙ্গে সঙ্গে বলল, কথা ঘুরাবেন না। আমি খেয়াল করেছি হাওলাদার বাড়ির প্রতি আপনি উদাসীন। কোনো ব্যাপার পাত্তা দেন না, সবসময় বাড়ির চেয়ে দূরে দূরে থাকেন। কোনো ঘটনায় নিজেকে জড়ান না। কেন গুটিয়ে রাখেন নিজেকে? আমিরের দৃষ্টি অস্থির। সে এক হাতে বার্থ খামচে ধরার চেষ্টা করে, ঘন ঘন শ্বাস নেয়। পদ্মজা খুব অবাক হয়। আমিরের এত কষ্ট হচ্ছে কেন? পদ্মজার উৎকণ্ঠা। কি হলো আপনার? কোথায় কষ্ট হচ্ছে? না, কিছু হয়নি। এই পদ্মজা, আমির চট করে পদ্মজার দুই হাত শক্ত করে ধরল। চোখ দুটিতে ভয়। পদ্মজা আমিরের চোখের দিকে তাকালো। আমির বলল, আমার তোমাকে অনেক কিছু বলার আছে। অনেকবার বলতে গিয়েও পারিনি। আর যখন কথা উঠেছে, আচ্ছা পদ্মজা, আমার পরিচয় জেনে আমাকে ছেড়ে যাবে না তো? আমি তোমাকে হারালে একাকিত্বে ধকিয়ে ধকিয়ে নিঃশেষ হয়ে যাব। আমার জীবনের একমাত্র সুখের আলো তুমি। পদ্মজার হৃৎপিণ্ড থমকে গেল। সে পরিস্থিতি বুঝে উঠতে পারছে না। আমির উত্তরের আশায় চাতক পাখির মতো তাকিয়ে আছে। পদ্মজা ধীর কণ্ঠে বলল, লুকোনো সব কথা বলুন আমায়। আপনি আমার স্বামী, আপনাকে ছেড়ে যাওয়ার কথা কখনো ভাবি না আমি। বিশ্বাস করুন। আমির নতজানু হয়ে বলল, আমি আমার আব্বার অবৈধ সন্তান। আমার জন্মদাত্রী জন্ম দিয়েই মারা যায়, দিয়ে যাওয়া অভিশপ্ত জীবন। পদ্মজা দুপা কেঁপে ওঠে, মাথা ভন ভন করে ওঠে, শীত দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত গড়িয়ে যায়। আমি ঢোক গিলে আবারও বলল, আমার জন্মদাত্রী মারা যাওয়ার পর আব্বা আমাকে নিয়ে আসেন। আমার বর্তমান আম্মা আমাকে দেখে খুব রেগে যায়, কিছুতেই আমাকে মানতে চায়নি। তখন ছেলে মেয়ে ছিল না আম্মার, তাই মাস ঘোরাতে আমাকে মেরে নিল। ছেলের মতো আদর শুরু করলো। এসব দাদুর মুখে পরে শুনেছে। আব্বা আমাকে তুলে এনে জায়গা দিলেও সন্তানের মতো ভালোবাসেননি কখনো। যখন আমার 11 বছর, আমি ও রিদওয়ান একসাথে জানতে পারি আমি আব্বার অবৈধ সন্তান। আব্বা আবার রিদওয়ানকে খুব আদর করতেন। রিদওয়ান ছোট থেকে আমার সাথে ভেজাল করত, ঝগড়া করত। যখন এমন একটা খবর জানতে পারলো, ও আরও হিংস্র হয়ে ওঠে। আমি তখন অনেক শুকনো আর রোগা ছিলাম। রিদওয়ান স্বাস্থ্যবান ছিল, তেজে ছিল। আব্বার এমন ছেলেই পছন্দ। কেন পছন্দ জানি না। 19 থেকে 20 হলো রিদওয়ান খুব মারত। আব্বার কিছু বিচার দিলে রিদওয়ান আরও 10টা বানিয়ে বলতো। তখন আব্বা আমাকে মারতেন। রিদওয়ান একবার আমাকে জঙ্গলে বেঁধে ফেলে রেখেছিল। 1.5 দিন পড়েছিলাম। রাতে ভয়ে প্যান্টে প্রস্রাব করে দিয়েছে, মুখ বাঁধা ছিল। তাই এত চিৎকার করেছে, তবুও কেউ শোনেনি। ভয়ে বুক কাঁপছিল। মনের ভয় মিশিয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর ভূত দানব দেখেছে। বাঁচানোর মতো কেউ ছিল না। 1.5 দিনের সময় আমাদের বাড়িতে কাজ করতেন ফকির মিয়া নামে একজন। উনি আমাকে জঙ্গলে বাঁধা অবস্থায় পান। বাড়িতে বৈঠক বসে। রিদওয়ানকে 2টি বেতের বাড়ি দিয়ে ছেড়ে দেওয়া হয়। রিদওয়ান এত বলিষ্ঠবান, তার উপর আমার 2 বছরের বড়। কিছুতেই বের উঠতাম না। পানিতে ঠেসে ধরে রেখেছে অনেকবার। ওর মস্তিষ্ক অসুস্থ। আমার জীবন জাহান্নাম হয়ে ওঠে। আম্মাকে বললেও আম্মা বাঁচাতে পারতেন না, সবসময় নিষ্ঠুর। কষ্ট থেকে বাঁচার জন্য যখন আমার 15 বয়স, শীতের রাতে পালিয়ে যায়। শীতে কাঁপতে কাঁপতে খেতে অজ্ঞান হয়ে পড়ে যায়। এর পরদিন চোখ খুলে দেখি আমির হাওলাদার বাড়িতে। আমার সামনে রিদওয়ান, আব্বা, চাচা, আম্মা, সবাই। বুঝে যায় আমার কোনো জায়গা নেই আর। এখানে থাকতে হবে, যতই কষ্ট হোক থাকতে হবে। আমিরের কণ্ঠে স্পষ্ট কান্না। চোখ বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে। পদ্মজায় হিচকি তুলে কাঁদছে। আমির অশ্রুসজল চোখ মেলে পদ্মজার দিকে তাকালো, হেসে ফেলল। পদ্মজার 2 চোখে জল মুছে দিয়ে বলল, আরে পাগলি, কাঁদছো কেন? এসব তো পুরনো কথা। আমার পড়াশোনাটা আবার চলছিল ভালোই। আমি ভালো ছাত্র ছিলাম, এই দিক দিয়ে বুদ্ধিমান ছিলাম, সবসময় ভালো ফলাফল ছিল। এজন্য কদর একটু হলেও পেতাম। যখন আমার 18 বয়স, বাড়িতে অস্বাভাবিক কিছু অনুভব করে রাত করে অদ্ভুত কিছু শব্দ শুনে জঙ্গলে আলো দেখতে পাই। চাচাকে প্রায় রাতে জঙ্গলে যেতে দেখি। রিদওয়ান আর চাচা মিলে কিছু একটা নিয়ে সবসময় আলাপ করতাম। ওদের চোখে মুখে থাকতো লুকোচুরি খেলা। আমি একদিন রাতে চাচাকে অনুসরণ করি। প্রায় 10 মিনিট হাঁটার পর চাচা দেখে ফেলে। এই ভুলের জন্য কম মার খেতে হয়নি সেদিন।
তবুও বিহায়ের মতো কয়েকদিন পর আবার অনুসরণ করে রিদন পেছনে ছিল দেখে নে। আব্বা সেদিন অনেক মারল, দা ছুঁড়ে মারেন। এই যে থুতনির দাগটা, এটা সেই দায়ের আঘাত। একসময় আব্বা আমাকে নিয়ে আলোচনা বসলেন, বললেন আমাকে শহরে পাঠাবেন পড়ালেখার জন্য। কোনো ব্যবসা করতে চাইলে তারও সুযোগ করে দেবেন। আমি যেন এই বাড়িতে আর বাড়ির আশেপাশে নিয়ে মাথা না ঘামাই। আমি মেনে নেই, হৃদয়নের সাথে থাকতে হবে না। আর এর চেয়ে আনন্দের আর কি আছে। চলে আসে ঢাকায়। শুরু হয় নিজের জায়গায় শক্ত করার যুদ্ধ। এখানে এসেও অনেক অপমান সহ্য করতে হয়, তবুও থেমে যায়নি, যুদ্ধ করে চলেছে। আমাকে বাঁচতে হবে, মানুষের মতো বাঁচতে হবে, কারো লাথি খেয়ে না। যখন আমার 23 বছর, তখন থেকে আমার কদর বেড়েছে। ব্যবসায় মোটামুটি সফল হয়েছে। ভাগ্য ভালো ছিল আমার। অতিরিক্ত পরিশ্রম আমাকে নিরাশ করেনি। তখন আব্বা আমার প্রশংসায় পঞ্চমুখ। হৃদয়ন আগের মতো হাত তোলার সাহস পায় না। সে আমি আজ এই জায়গায়। এখন আমার যে অবস্থান, হাওলাদের বাড়ির কারোর সাহস নেই আমার চোখের দিকে তাকানোর। আমি চাইলেই শোধ নিতে পারি, কিন্তু নেব না। তারা থাকুক তাদের মতো। হৃদয়ন ছোটবেলায় যা করেছে মেনে নিয়েছে, এখন তোমার দিকেও নজর দিয়েছে। ওর নজর আমার বাড়ি, গাড়ি, অফিস, গোডাউনেও আছে। আমি টের পাই। ও পারলে আমাকে খুন করে দিত, কিন্তু পারে না। আমার ক্ষমতার ধারে কাছে ওর জায়গা নেই। এখন আমার নিজের এক বিশাল রাজত্ব আছে। আমার অহংকার করার মতো অনেক কিছুই আছে। হাওলাদের বাড়ির কেউ কেউ মিলে আমাকে নিয়ে কোনো পরিকল্পনা করছে, আমি নিশ্চিত। তাই হাওলাদের বাড়িতে আমি থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। আম্মা ছাড়াও এই বাড়ির সবার ভালোবাসা মুখোশ মাত্র। আমার দরকার ছিল একজন ভালো মনের সঙ্গিনী। আমি পেয়ে গেছি, আর কিছু দরকার নেই। আমি আমার অর্ধাঙ্গিনীকে তার আসল সংসারে নিয়ে যাচ্ছি। এখন আমার মন শান্ত, কোনো চিন্তা নেই, খুব বেশি সুখী মনে হচ্ছে। আমির পদ্মজার হাতে চুমু খেলো। পদ্মজা তখনও কাঁদছে। সে আচমকায় আমিরকে জড়িয়ে ধরল গভীরভাবে, শক্ত করে। এরপর কান্নামাখা কণ্ঠে বলল, আমি কখনো আপনাকে কষ্ট দেব না, কোনো দিন না। কেউ আপনাকে ছুঁতে আসলে আমি তার গর্দান নেব। আমি উন্মাদ হয়ে তাকে ছিঁড়ে কুটি কুটি করব। কারো ক্ষমতা নেই আর। মেছে মেছে ভয় পাচ্ছ? পদ্মজা আরও শক্ত করে ধরার চেষ্টা করে। আমির পদ্মজার পিঠে হাত বুলিয়ে বলল, এই প্রথম আমার বউয়ের গভীর আলিঙ্গন পেলাম, ভালো লাগছে। ছিল না কিন্তু। প্ল্যাটফর্মে হাঁটছে ওরা। আমির পদ্মজার এক হাত ধরে রেখেছে। খুব দ্রুত হাঁটছে। পদ্মজা তাল মেলাতে পারছে না, চেষ্টা করছে। মোটর গাড়ি নিয়ে একজন কালো চশমা পরা লোক অপেক্ষা করছিল। আমির সেখানে গিয়ে থামে। লোকটি সালাম দিয়ে গাড়ির দরজা খুলে দিল। ব্যাগ জায়গা মতো রাখে। আমির আগে পদ্মজাকে উঠতে বলল। পদ্মজা অবাক হয়, এরকম গাড়ির সাথে সরাসরি পরিচয় নেই তার, কিন্তু প্রকাশ করল না। আমিরের কথা মতো গাড়ির ওপরে উঠে বসল। এরপর আমির উঠল। গাড়ি চলতে শুরু করে। আমির পদ্মজাকে এক হাতে জড়িয়ে ধরে বলল, আমাদের নিজস্ব গাড়ি, কথা ছিল কিন্তু। আমার গাড়ি দিয়ে রাত বেরোতে যখন তখন ঘুরতে বের হব। পদ্মজা কিছু বলল না। সে উপভোগ করছে নতুন জীবন। ঘণ্টাখানেকের মধ্যে একটা বাড়ির সামনে গাড়ি থামে। কালো চশমা পরা লোকটা দ্রুত গাড়ি থেকে নেমে আমিরের ডান পাশের দরজা খুলে দিল। আমির পদ্মজাকে নিয়ে নামলো। পদ্মজা বাড়িটা দেখে মুগ্ধ হয়। দৌত্য মানে ডুপ্লেক্স বাড়ি। একজন দারোয়ান দৌড়ে এসে সালাম দিল। পদ্মজার সাথে পরিচিত হলো। এরপর আসে একজন মধ্যবয়স্ক নারী। ইনি বোধহয় বাড়ির কাজের লোক। সবাই একসাথে বাড়ির ভিতরে ঢুকলো। পদ্মজা তার নতুন বাড়ি মন দিয়ে দেখছে। পূর্ব দিক থেকে সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করতেই দেখতে পেল বিশাল বৈঠকখানা উত্তর দক্ষিণে লম্বা। দক্ষিণ পাশের বারান্দা, তাতে নানান রকমের ফুল ফুটে আছে টবের মধ্যে। মনে হবে যেন একটা ছোটোখাটো বাগান। বৈঠকখানার দক্ষিণ পশ্চিম কোণার দিকে বেশ বড়ই শোবার ঘর। পদ্মজা প্রশ্ন করার আগে আমির বলল, না, এটা আমাদের ঘর না। উত্তর পশ্চিম কোণার দিকে রান্নাঘর এবং টয়লেট, আর এই দুইয়ের মাঝে মানে বৈঠকখানার পশ্চিম দিকের মাঝখানটায় খাওয়ার ঘর মানে ডাইনিং। বৈঠকখানার মাথার উপর দিয়ে তাকালে সেখানে সোনালি কালারের ঝাড়বাতি ঝুলছে। বৈঠকখানার উত্তর দিকে একটা সিঁড়ি সাপের মতো পেঁচিয়ে উপরের দিকে উঠে গেছে। আমির পদ্মজাকে নিয়ে সেদিকে হাঁটে। সিঁড়ি পেরোনোর পরে হাতের বাঁ দিকে অনেক বড় একটা শোবার ঘর। দামি দামি জিনিসের সৌন্দর্য আকাশ ছোঁয়া।
দুজনে একসাথে ঢুকে পদজা চোখ ঘুরিয়ে সব কিছুই দেখছে। আমির বলল, গোসল করে নাও। পদজা বোরখা খুলে কলপার খুঁজতে থাকলো। আমির গোসলখানার দরজা খুলে দিয়ে বলল, হয়েছে, এইদিকে। দুজন একসাথে ফ্রেশ হয়ে রুম থেকে বের হলো। পদজা দোতলাটা আরেকটু দেখার জন্য ডান দিকে মোড় নিল। প্রথমে চোখে পড়ল বড় বেলকুনি, তারপর আরেকটা শোবার ঘর। বেলকুনিতে লতা পাতার ছোট ছোট টব। বিরাট অট্টালিকার সুখের সাথে কেটে যায় 5 মাস। লাবণ্য দেশ ছেড়েছে 2 মাস হলো। বুয়া কাজ ছেড়েছে 3 মাস। পদ্মজা আজ আর কাজের লোক নিতে দিল না। সে এক হাতেই নাকি সব পারবে। তবুও আমির একটা 12-13 বছর বয়সী মেয়ে রেখেছে সাহায্যের জন্য। ভোরের নামাজ পড়ে রান্নাবান্না করে পদ্মজা, এরপর শাড়ি পাল্টে নেয় কলেজে যাওয়ার জন্য। আমিরকে ব্লেজার টাই পরতে সাহায্য করে। প্রথম যেদিন আমিরকে ব্লেজার পরতে দেখেছিল, অবাক হয়ে জিজ্ঞাসা করেছিল, এই পোশাকের নাম কি? আপনাকে খুব বেশি সুন্দর দেখাচ্ছে। আমির হেসে জবাব দিয়েছিল, ব্লেজার, বাইরে থেকে আনা। এমন অনেক কিছুই পদ্মজার অজানা ছিল। সব কিছু এখন তার চেনা জানা। এই বিলাসবহুল জীবন বেশ ভালো করেই উপভোগ করছে। মানুষটা সারাদিন ব্যস্ত থাকে, তবুও ফাঁকে ফাঁকে টেলিফোনে যোগাযোগ করে। পদ্মজাকে নিয়ে গোডাউন দেখিয়েছে, অফিস দেখিয়েছে, সব কিছু সাজানো গোছানো। গোডাউনে বিভিন্ন ধরনের পণ্য, কত কত রকমের দ্রব্য। পদ্মজা জীবনে ভালোবাসা এবং অর্থ দুটোই চাওয়ার চেয়েও বেশি পেয়েছে। সকাল 9টা বাজে। আমির তাড়াহুড়ো করছে, তার নাকি আজ দরকারি মিটিং আছে। পদ্মজা শাড়ির আঁচল কোমরে গুজে দৌড়ে দৌড়ে খাবার পরিবেশন করছে। আমির দোতলা থেকে নেমেই বলল, আমি গিয়ে গাড়ি পাঠিয়ে দিচ্ছি, কলেজ চলে যাও। আরে খেয়ে যাবেন তো? সময় নেই, আসছে। খেয়ে যান না। বলছি তো, তারা আছে। জোরে জোরে করছো কেন? আমি দ্রুত বেরিয়ে যায়। কিছু ডাকতে নেই, তাই পদ্মজা ডাকলো না। মনাকে ডেকে বলল, খেয়ে নাও তুমি। মনা পদ্মজার সাহায্যকারী। পদ্মজার ছোটোখাটো ফরমায়েশ পালন করে। পদ্মজা বৈঠকখানায় গিয়ে বসে। আজ কলেজে যেতে ভালো লাগছে না। ভোরে একটা খারাপ স্বপ্ন দেখেছে। মায়ের কথা খুব মনে পড়ছে। বাইরে বৃষ্টি হচ্ছে, ঝুম বৃষ্টি। অকারণেই মন ভীষণভাবে ভীষণ চেয়ে আছে। অকারণেও বোধ হয় না। আমির বিরক্ত হয়ে কথা বলেছে, এই জন্যই বোধ হয় মন আকাশে বৃষ্টি নেমেছে। পদ্মজা পুরোটা দিন উপন্যাস পড়ে কাটিয়ে দিল। সন্ধ্যার আগ মুহূর্তে কলিং বেল বাজে। পদ্মজা দ্রুত গিয়ে দরজা খুলে দিল। আমির দাঁড়িয়ে আছে, বাইরে বাতাস। পদ্মজা বলল, আসুন। আমির ভিতরে আসে না। সে ঠায় দাঁড়িয়ে থেকে তাকিয়ে আছে পদ্মজার দিকে। পদ্মজা কপাল কুঁচকে বলল, কি হলো, আসুন। আমির চট করে পদ্মজাকে কোলে তুলে নিল। পদ্মজা চেঁচিয়ে উঠে বলল, কেউ দেখবে। আমির মনাকে ডাকলো। মনা, কই রে? দেখে যা। আপনি ওকে ডাকছেন কেন? এবার কাউকে দেখাবই। উফ আল্লাহ, ছাড়ুন। মনা, মনা। মনা দোতলা থেকে নেমে আসে। আমির মনাকে দেখে বলল, এই দেখ, তোর আপারে করে নিয়েছে। দাঁড়া, তোর সামনে একটু আদর করি। পদ্মজা শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে ফেলে। চাপা স্বরে বলল, মনা কি ভাববে? আমি আর বলবো না, কেউ দেখবে, ছেড়ে দিন না। আমির পদ্মজাকে নামিয়ে দিল। মনা কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। সে কি করবে বুঝতে পারছে না। আমির বলল, যা, ঘরে যা। মনা যেন এটাই শোনার অপেক্ষায় ছিল, দৌড়ে চলে যায়। পদ্মজা হাফ ছেড়ে বাঁচল। আমিরকে গুরুজনদের মতো বলল, আক্কেল জ্ঞান কবে হবে আপনার? বয়স তো কম হলো না। অবিকল পদ্মজার কথার ধরন অনুসরণ করে আমির বলল, আর কতদিন কেউ দেখবে, কথাটা মুখে থাকবে? বিয়ের তো কম দিন হলো না। আপনি আপনি কালা চাঁদ নাম, কালা মহিষ আপনি। এটা পূর্ণা বলতো না? হ্যাঁ, আমি মোটেও কালো না। তো কি? এই যে দেখুন, দেখুন আমার হাত আর আপনার হাত। পদ্মজা হাত বাড়িয়ে দেখায়। আমির খপ করে পদ্মজার হাত ধরে চুমু খেয়ে পড়ল। এই হাতও আমার। পদ্মজা বলল, ঠেসে ধরা ছাড়া আর কিছু পারেন আপনি? ছাড়ুন। আমির পদ্মজার হাত ছেড়ে দিয়ে হাসতে থাকলো। দেখতে দেখতে চলে এসেছে শীতকাল। সকাল 10টা বাজে, অথচ কুয়াশার চাদরে চারিদিক ঢাকা। বেলকুনিতে দাঁড়িয়ে আছে পদ্মজা। মনটা কুড়গাইছে। বুকে অজানা একটা ঝড় বইছে। স্থির হয়ে কোথাও দাঁড়াতে পারছে না।
ঢাকা আসার পর থেকে নিয়মিত পূর্ণার লেখা চিঠি বই পেত। প্রায় 4 মাস হলেও বাড়ি থেকে কোনো চিঠি আসছে না। পদ্মজা 9টা চিঠি পাঠিয়েছে, একটারও উত্তর আসেনি। বাড়ির সবার কথা খুব মনে পড়ছে। বেলকুনি ছেড়ে রুমে চলে আসে পদ্মজা। বিছানায় গা এলিয়ে দিতেই ঘুমের রাজ্যে হারিয়ে যায় একটা সুন্দর স্বপ্ন দেখে। হাওলাদার বাড়িতে টেলিফোন এসেছে। পূর্ণা হাওলাদার বাড়িতে এসে পদ্মজার সাথে যোগাযোগ করে। পদ্মজা কথা বলতেই ওপাশ থেকে পূর্ণা উল্লাসে ভেসে আসলো। আপা, আপা, আমি তোমার গলার সুর শুনতেছি, তুমি শুনছো? শুনছি। কেমন আছিস? আম্মা কেমন আছে? বাড়ির সবাই ভালো আছে? সবাই ভালো, তুমি কেমন আছো? আমার বিশ্বাস হচ্ছে না তোমার গলার সুর শুনছি। আচ্ছা শোন, বলো আপা। আশেপাশে কেউ আছে? খালাম্মা আছে। এ বাড়িতে আর আসবি না। আমি যতদিন না আসবো মনে রাখবি কিন্তু। কেন? কেন আপা? মানা করেছি, শুনবি। আচ্ছা, কিন্তু আমি ভেবেছিলাম এবার প্রতিদিন দুলাভাইয়ের বাড়িতে আসবো আর তোমার সাথে কথা বলবো। থুর। আবার যখন আসবো আমাদের বাড়িতে টেলিফোন নিয়ে আসবো। এরপর প্রতিদিন আমাদের কথা হবে। এখন আমার মানা শোন। টাকা কই পাবো? সেদিন উনি বলেছিলেন নিয়ে আসবেন। আমি মানা করেছিলাম। বললেন তুমি আনন্দে থাকলেই আমার সুখ। তোমার সুখের জন্য আমার এখন সব। আর কি বলার? দুলাভাই খুব ভালো, তাই না আপা? হুম। আমার শরীর সত্যি ভালো আছে। আছে, আগের চেয়ে ভালো। খেয়াল রাখিস আমার। রাখবো। বাতাসটা বেড়েছে, পদ্মজার গা কাটা দিচ্ছে। আচমকাই ঘুমটা ভেঙে যায়। চট করে উঠে বসে। হাতের দিকে তাকিয়ে দেখলো টেলিফোন নেই। একদম বাস্তবের মতো অনুভূতি হচ্ছিল। পদ্মজা দেয়াল ঘড়ির দিকে দেখে 11টা বাজে। টেলিফোন পুরো দেশে হাতে গোনা কয়েকজনের বাসায় আছে। সেখানে গ্রামে টেলিফোন যোগাযোগ করা যাবে ভাবা হাস্যকর। পদ্মজা বিছানা ছেড়ে ড্রয়িং রুমে চলে আসে। কপালে হাত দিয়ে দেখে গায়ে জ্বর এসেছে। পূর্ণার সাথে কথা বলতে ইচ্ছে করছে। সে দীর্ঘশ্বাস ছাড়লো। রান্নাঘরে যেতে যেতে ডাকলো, মনা। পরক্ষণেই মনে পড়ল মোনা বাসায় নেই। 2 দিন আগে বাড়িতে গিয়েছে। খুব একা লাগছে তার। সব কিছুই রান্না করা আছে, আর কি রাঁধবে? 1 কাপ চা বানিয়ে খাওয়া যায়। পদ্মজা 1 কাপ চা নিয়ে ড্রয়িং রুমের জানালার পাশে ঘেঁষে বসলো। গ্রামের সোনালি দিনগুলোর কথা মনে পড়ছে। মোর্শেদ প্রথম যেদিন সোয়েটার কিনে দিয়েছিল, সেই দিনটার কথা মনে পড়ছে। সকাল সকাল উঠে খেজুরের রস দিয়ে পিঠা খাওয়া, কত লোভনীয় সেই দিনগুলো। কলিং বেল বেজে উঠল। অসময়ে কলিং বেল শুনে পদ্মজা অবাক হলো। আমির তো এখন আসবে না। 2 ঘন্টা আগেই বের হলো, তাহলে কি এসেছে? গায়ে শালটা টেনে নিল সে। এরপর দরজা খুলল। দরজার সামনে আমির দাঁড়িয়ে আছে। পদ্মজা অবাক হয়ে জানতে চাইল, এত দ্রুত? তৈরি হও, বাড়ি যাব। পদ্মজা চোখের পলক ফেলে আবারও তাকালো। বলল, বাড়িতে মানে অলন্দপুর? আমির দরজা লাগিয়ে দিয়ে বলল। দ্রুত যাও, শাড়ি পাল্টাও। পদ্মজার উৎকণ্ঠা। হুট করে যে কোনো খারাপ খবর? কত? আমির হেসে বলল, তেমন কিছুই না। কয়দিন ধরে দেখছি মন খারাপ করে বসে থাকো, তাই হুট করে যাওয়ার কথা ভাবলাম। তোমার কলেজ তো শীতের বন্ধই আছে। আমি 1 সপ্তাহের জন্য ম্যানেজারকে সব বুঝিয়ে দিয়েছি। আর আলমগীর ভাইয়া এসেছে, কোনো চিন্তা নেই। এবার দ্রুত যাও, ট্রেন 12টায়। আজকে শেষ ট্রেন কিন্তু এটাই। আমি তৈরি আছি, শুধু লাগেজে 2-3টা শার্ট ঢুকিয়ে নিলেই হবে। পদ্মজা আর কিছু বলল না। ছুটে যায় দোতলায়। তার হৃৎপিণ্ড খুশিতে দামাম্বা বাজাচ্ছে। 10 মিনিটের ব্যবধানে শাড়ি পাল্টে লাগেজও গুছিয়ে ফেলল। দুজন বেরিয়ে পড়ে। গন্তব্য আনন্দপুর। দীর্ঘ 8 মাস পর জন্মস্থান, জন্মদাত্রী, জন্মদাতা, ভাই বোন সবাইকে দেখতে পাবে পদ্মজা। ভেতরে ভেতরে উত্তেজনা এতটাই কাজ করছে যে শীতের প্রকোপটাও টের পাচ্ছে না সে। কেবিনে ঢোকার পর থেকে বারবার এক কথাই বলে চলেছে পদ্মজা। দিন পর যাচ্ছি। আম্মা হুট করে আমায় দেখে জ্ঞান না হারিয়ে ফেলে। পূর্ণা নিশ্চিত জ্ঞান হারাবে। আমির হাসল। পদ্মজার 1 হাত মুঠোয় নিয়ে বলল, আসো, গল্প করি। পদ্মজা তাকালো। তার চোখ দুটি হাসছে, চিকচিক করছে। সে প্রশ্ন করল, আলমগীর ভাইয়া আমাদের বাসায় উঠবেন? না, অফিসেই থাকবে। রানী আপা ভালো আছে? কিছু বলছে? আমির চুল ঠিক করতে করতে ব্যথিত স্বরে বলল, ওর জীবনটা নষ্ট হয়ে গেছে। বাচ্চা নষ্ট করতে দিল না, এরপর মৃত বাচ্চা জন্ম দিল। এখন অবস্থা আরও করুন, ঘরেই বন্দি। ইস, খারাপ লাগে ভাবলে। মানুষের কপাল এত খারাপ কি করে হয়? মোড়লবাড়ির সড়ক দেখা যাচ্ছে। পদ্মজা খুশিতে আত্মহারা। দ্রুত হাঁটছে। সে কখনো বাহারি শাড়ি বোরখা পরে না, আজ পরেছে।
শাড়ি বোরখা দুটোতেই ভারী কাজ, চকচক করা ছোট বড় পাথর দেখলেই মনে হয় হিরে পান্তা চিকচিক করছে। সে তার মাকে দেখাতে চায় সে কতটা সুখী। কোনো কমতি নেই তার জীবনে। মোড়ল বাড়ির গেট ধাক্কা দিয়ে ভেতরে ঢুকতেই সব আনন্দ উল্লাস নেমে যায়। পূর্ণা প্রেমা দাঁড়িয়ে আছে, দুজনকেই চেনা যাচ্ছে না। শুকিয়ে কয়লা হয়ে গেছে, চোখ গর্তে ঢুকে গেছে, গাল ভাঙা, গায়ে শুধু হাড্ডি। মনে হচ্ছে কতদিন অনাহারে কাটিয়েছে। পূর্ণা পদ্মজাকে দেখেই আপা বলে কেঁদে উঠল। ছুটে না এসে মাটিতে দপ করে শব্দ তুলে বসে পড়ল। প্রেমা দৌড়ে এসে পদ্মজাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকলো। পদ্মজা বাকরুদ্ধ, অজানা আশঙ্কায় গলা শুকিয়ে আসছে। চোখ দুটো খুঁজতে থাকলো মাকে। পদ্মজা আমিরের দিকে তাকালো। আমিরের চোখ অস্থির। পদ্মজা প্রেমার মাথায় হাত বুলিয়ে দিল, আর চোখে দেখে পূর্ণা হাউমাউ করে কাঁদছে। কেন আসছে না ছুটে? কিসের এত কষ্ট ওর? পদ্মজা এগিয়ে আসে, পূর্ণাকে টেনে তুলে ক্ষীণ স্বরেই বলল, এত শুকিয়েছিস কেন? আম্মা আম্মা ভালো আছে? আপা, আপারে। বলে পদ্মজাকে শক্ত করে জড়িয়ে ধরল পূর্ণা। পদ্মজা ঘরের ভেতরে তাকালো। কয়েক জোড়া চোখ তার দিকে তাকিয়ে আছে। অজ্ঞাত ভয়ে গলা দিয়ে কথা আসছে না তার। পূর্ণাকে এক হাতে জড়িয়ে ধরে ঘরের ভিতরে ঢুকলো পদ্মজা। সদর ঘরে চেনা কয়েকজন মুখ, প্রতিবেশী সবাই। আপন মানুষগুলো কোথায়? পদ্মজা আরও দুপা এগিয়ে আসে। ওঠান দিকে মঞ্জুরার কণ্ঠ ভেসে আসে। পদ্ম আইছে পদ্ম। সদর ঘরের মাঝখানে পাটিতে বসে আছেন হেমলতা। গায়ের উপরে কাঁথা, মেরুদণ্ড সোজা হয়ে শুয়ে আছে। গোলাপ জলের ঘ্রাণ চারপাশে। পদ্মজার বুকের হাড়গুলো যেন গোড়া গোড়া হতে শুরু করলো। বুকে এত ব্যথা হচ্ছে, সে হেমলতার পাশে বসলো। নিস্তরঙ্গ গলায় ডাকলো, আম্মা, ও আম্মা। হেমলতা পিটপিট করে তাকান। চোখ দুটি খোলা, গাল ভেঙে গেছে। চোখ দুটি গভীর গর্তের আড়ালে হারিয়ে যাওয়ার পথে। পদ্মজার দিকে তাকিয়ে আবারও চোখ সরিয়ে নিলেন। চিনতে পারলেন না। পদ্মজা হেমলতার এক হাত মুঠোয় নিয়ে চুমু দিল। দুফোঁটা জল গড়িয়ে পড়ে হেমলতার হাতে। তাতেও হেমলতার ভ্রুক্ষেপ নেই। তিনি নিজের মতো ঘরের ছাদের দিকে তাকিয়ে আছেন। মঞ্জুরা সদর ঘরে ঢুকেই বিলাপ শুরু করলেন মাত্র। পদ্মজা জোরে চেঁচিয়ে উঠল, চুপ করো, কেউ কাঁদবে না, চুপ করো। সবার কান্না থেমে যায়। পদ্মজা হেমলতাকে বলল, ও আম্মা, কথা বলো। আমি 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 তোমার পদ্মজা, তোমার আদরের পদ্মজা আম্মা। আমার 4 মাস ধরে কাউকে চেনে না আপা। পূর্ণ ডুকরে কেঁদে উঠল। পদ্মজার চোখ পড়ে সদর ঘরের কোণে। মোর্শেদ কপালে হাত দিয়ে বসে আছেন। মানুষটাকে চেনা যাচ্ছে না একদমই। পিঠের হাড্ডি ভেসে আছে। পদ্মজা বাকহীন হয়ে পড়েছে। কিছু বলবে নাকি কাঁদবে? বুকে কেমন যেন হচ্ছে, শরীরের শক্তিকে যেন শুষে নিয়েছে। পদ্মজা 2 হাতে হেমলতার মাথা তুলে ধরল। হেমলতা তাকান, নিষ্প্রাণ চাহনি। হেমলতার মাথাটা পদ্মজার বুকের সাথে জড়িয়ে ধরে আকুল ভরা কণ্ঠে বলল, এবার কথা বলো আম্মা, একবার 2 হাত জড়িয়ে ধরো আম্মা। হেমলতার হাত দুটো নিতিয়ে আছে মাটির উপরে। পূর্ণা খেয়াল করে হেমলতার হাত দুটি কাঁপছে। চেষ্টা করছে পদ্মজাকে জড়িয়ে ধরার, কিন্তু পারছে না। তাহলে কি পদ্মজাকে চিনতে পেরেছে? পদ্মজা কাঁদতে থাকলো। অনেকেই অনেক কিছুই বলছে, কারোর কথা কানে ঢুকছে না। শুধু বুঝতে পারছে এই পৃথিবীর বুক থেকে তার মা হারিয়ে যাচ্ছে। হারিয়ে যাচ্ছে হেমলতা, হারিয়ে যাচ্ছে তার কল্পনার রাজ্যের রাজরানী। স্বপ্ন তো সব পূরণ হয়নি। এ তো কথা ছিল না। তবে কেন এমন হচ্ছে? পদ্মজার বুক ছিঁড়ে যাচ্ছে, যন্ত্রণায় সারা শরীর পিষিয়ে যাচ্ছে। কাপা ঠোঁটে হেমলতার পুরো মুখে চুমু খেলো পদ্মজা। ভারী করুণভাবে বলল, ও আম্মা, কোথায় হারালো তোমার তীক্ষ্ণ দৃষ্টি, ঝাঁঝালো কণ্ঠ? কেটে যায় অনেকটা মুহূর্ত। কাছের মানুষেরা ছাড়া আর কেউ নেই, কারোর মুখে রানী। হেমলতার মতোই সবাই বাকহীন, স্তব্ধ। কেউ খায়নি। বাসন্তী গুপ্ত ব্যথা নিয়ে রেঁধেছেন। প্রেমা প্রান্ত আমির ছাড়া কেউ খেলো না। পদ্মজাকে অনেক জোরাজোরি করেছে আমির, পদ্মজা খেলো না। আমিরও আর কাটলো না। পদ্মজা জানতে পারলো 2 মাস ধরে হেমলতা বিছানায় পড়ে আছেন। 1-2 কথা বলেন মাঝে মাঝে, 4 দিন ধরে তাও বলেন না। গতকাল ভোরে মুখ দিয়ে ফেনা বের হয়েছে। এমন অবস্থা হয়েছিল সবাই ভেবেছিল আত্মাটা বেরিয়ে যাবে। হাওলাদার বাড়ি থেকে সবাই দেখতে আসে। তখন জানা যায় আলমগীর ঢাকা যাচ্ছে। মোর্শেদ অনুরোধ করে বলেন পদ্মজা আর আমিরকে খবর দিতে, ওরা যেন দ্রুতই চলে আসে। রাতের ট্রেনে সকালে গোডাউনে পৌঁছায়
আলমগীর আমিরকে সব বলে। আমি সব শুনে আর দেরি করেনি, পদ্মজাকে নিয়ে চলে আসে। পথে কান্নাকাটি করবে তাই কিছু বলেনি। পদ্মজা এত সব জেনে কিছু বলল না। অভিমানের পাহাড় তৈরি হয়েছে মনে, কারোর কথা শুনতে ইচ্ছে করছে না। সারাক্ষণ চেষ্টা করছে এই হেমলতার সাথে কথা বলার। হেমলতা কিছুতেই কথা বলছেন না, একটু একটু পানির বেশি আর কিছুই খাচ্ছেন না। গায়ে মাংস বলতে নেই, চামড়া ঝুলে গেছে। পদ্মজা হেমলতার পুরো শরীর মুছে দিয়ে কাপড় পাল্টে দিল, এরপর শোয়া অবস্থায় অজু করালো। ঠোঁট ভেঙে কেঁদে আবারও একবার আকুতি করলো। একটাবার কথা বলো আম্মা, একবার ডাকো পদ্মজা বলে। হেমলতা তাকালেন, কিছু বললেন না, তাকিয়েই রইলেন। মাঝরাতে সবাই যখন ঘুমে, পদ্মজা জেগে। ক্লান্ত হয়ে সবার চোখ দুটি লেগে গেলেও তার চোখ দুটি পলকও ফেলছে না। মনে হচ্ছে কে যেন চারপাশে ঘুরছে তার মাকে নিয়ে যেতে। ঝিরিঝিরি পোকার ডাক, শেয়ালের হাঁক ছাপিয়ে সে যেন কারোর পায়ের শব্দ শুনতে পাচ্ছে। অবচেতন মন আজরাইলের উপস্থিতি অনুভব করছে। পদ্মজার বুকে ভয় জেঁকে বসে, চোখ ফেটে জল বেরিয়ে আসে। এদিক ওদিক তাকিয়ে কেঁদে অনুরোধ করে, অনুরোধ করছি, আমার মাকে কষ্ট দেবেন না। মুখে হাত চেপে কান্না আটকানোর প্রচেষ্টায় বারবার ব্যর্থ হতে থাকলো পদ্মজা। কাঁদতে কাঁদতে কণ্ঠ নিভে এসেছে, ঠান্ডায় শরীর জমে গেছে। চোখটা লেগেছে মাত্র, তখনই দপদপ একটা শব্দ ভেসে আসে। পদ্মজা চমকে তাকালো। হেমলতা হাত দিয়ে মাটি থাপড়াচ্ছেন, শরীর কাঁপছে। পদ্মজার নিঃশ্বাস থেমে যায়। হেমলতার এক হাত শক্ত করে ধরে কেঁদে উঠে বলল, আম্মা, আম্মা যেও না আমায় ছেড়ে। ও আম্মা, আম্মা, আমার আমার কষ্ট হচ্ছে আম্মা। তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? আম্মা পায়ে পড়ি, আমায় ছেড়ে যেও না। আম্মা, আম্মা। পদ্মজা দ্রুত হেমলতাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। সবার ঘুম ছুটে যায়। একসাথে করুণ কান্নার স্বরে ভেসে ওঠে মোড়ল বাড়ি। পদ্মজা কাউকে অনুরোধ করে বলে, নিয়েন না আমার আম্মাকে, কষ্ট দিচ্ছেন কেন এত? আমার আম্মা কষ্ট হচ্ছে। আম্মা, ও আম্মা, আম্মা আমায় ছেড়ে যেও না। পদ্মজা কাঁদতে কাঁদতেই সূরা ইয়াসিন পড়া শুরু করলো। হেমলতা শেষবারের মতো উচ্চারণ করেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শেষ নিঃশ্বাস ত্যাগ করে আত্মাটা বেরিয়ে যায়। শরীরের কাঁপাকাঁপি থেমে যায়। দেহটা শুধু পড়ে রয় পরিত্যক্ত বস্ত্রের মতো। পদ্মজা দেহটাকে খামচে জড়িয়ে ধরে আম্মা বলে চিৎকার করে ওঠে। চারপাশের সব বাড়ি থেকে মানুষ ছুটে আসে। পূর্ণা কাঁদতে কাঁদতে জ্ঞান হারায়। ফজরের আজান পড়ছে। আমির পদ্মজাকে হেমলতার থেকে ছাড়ানোর চেষ্টা করে। কিছুতেই প্রাণবিহীন দেহটা পদ্মজা ছাড়তে চাইল না, যেন তার ডাকেই ফিরে আসবে হেমলতা। এমন কি হতে পারে না? হেমলতা কথা বলে উঠলেন, আবারও হাঁটলেন। পদ্মজাকে ধমকে বললেন, চুপ, এত কিসের কান্না? আমার মেয়ে হবে শক্ত আর কঠিন মনের, এত নরম হলে চলবে না। এটা শুধুই কল্পনা। আত্মা একবার দেহ ছেড়ে দিলে আর ফিরে আসে না, আপন ঠিকানায় ফিরে যায়। হেমলতা নামের মানুষটা আয়ুকাল এতটুকুই ছিল। তিনি উড়াল দিয়েছেন পরকালে, রেখে গেছেন আদরের 3 কন্যা। আদরের কন্যাদের ছেড়ে তো কখনো দূরে থাকতে পারতেন না। এবার কিভাবে চলে গেলেন? তিনি নিশ্চয়ই মৃত্যুর সাথে কঠিন যুদ্ধ করেছেন, পেরে ওঠেননি। ভোরের আলো ফুটতেই পদ্মজা নিজেকে শক্ত করল। গোসল করে এসে কোরআন শরীফ নিয়ে বসলো। হেমলতা বলতেন, মা বাবা মারা গেলে কান্নাকাটি না করে লাশের পাশে বসে কোরআন শরীফ পড়া ভালো, এতে করে কবরে আজাব থাকলে কম হয়। এই কথার কোনো সত্যতা নেই, তবে অনেক গ্রামাঞ্চলে মানুষ এই কথাটা মনে প্রাণে বিশ্বাস করে। সে প্রতিটা অক্ষর পড়ছে আর কাঁদছে। জীবনের আকাশের 7 রঙা রংধনু নিভে গেছে, আর কখনো উঠবে না, কোনো দিন না। মোর্শেদ পাঞ্জাবের হাতা দিয়ে চোখের জল মুছলেন, আবারও ভিজে যাচ্ছে। গোসলের পর হেমলতার মুখটা উজ্জ্বল হয়েছে, ঠোঁটের কোণে যেন হাসি লেগে আছে। পদ্মজা হেমলতার মৃতদেহের সামনে এসে দাঁড়ান। সাদা কাপড়ে মোড়ানো লম্বা দেহটা দেখে বুকটা হাহাকার করে ওঠে। আকাশের দিকে তাকিয়ে বলে, আমি জানি তোমার রূহ আমার পাশেই আছে। এভাবে কথা না ভাঙলেও পারতে আম্মা। বলেছিলে কখনো কিছু লুকাবে না। বেহেশতে ভালো থাকো আম্মা। আমি পূর্ণা, প্রেমা, প্রান্তকে দেখে রাখবো। এরপর হাঁটু ভেঙে খাটিয়ার সামনে বসলো। হেমলতার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, আল্লাহকে বলে খুব দ্রুত আমাকে নিতে এসো কিন্তু। আমির হিমেন সহ আরও 2 জন খাটিয়া কাঁধে তুলে নিল। কালিমা শাহাদাত পড়তে পড়তে তারা সামনে এগোয়। পূর্ণাকে 3 জন মহিলা ধরে রেখেছে।
সে হাত পা দিয়ে ঝাঁপিয়ে চেষ্টা করছে ছোটার। তার ইচ্ছে হচ্ছে মৃতদেহটা আঁকড়ে ধরে রাখতে। পদ্মজা মাটিতে বসে পড়ে। কি যেন বুক ফুঁড়ে বেরিয়ে যাচ্ছে। আম্মা আম্মা বলে দুই হাতে মাটি খামচে ধরে। মাটিতে মাথা ঠেকিয়ে বিড়বিড় করে, আমার আম্মাকে কষ্ট দিও না মাটি, একটুও কষ্ট দিও না। আমার আম্মাকে যত্নে রেখো। হীরের টুকরো তোমার বুকে ঘুমোতে যাচ্ছে, কষ্ট দিও না, একটুও কষ্ট দিও না। হাড় কাঁপানো শীতে কাঁপছে পদ্মজা। সন্ধে থেকে খুব ঠান্ডা পড়েছে। এক কাপড়ে মাটিতে মা একা আছে ভেবে পদ্মজার অশান্তি হচ্ছিল। তাই কম্বল নিয়ে রাতের বেলা ছুটে আসে মায়ের কবরে। সদ্য দেওয়া কবরের কাঁচা মাটির ঘ্রাণ আসছে। পদ্মজা কম্বল দিয়ে মায়ের কবর ঢেকে দিল। এরপর দুই হাতে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আম্মা, মনে আছে তোমার, যখন আমি অনেক ছোট, আব্বা আমার গায়ের কম্বল নিয়ে গিয়েছিল, তখন তুমি তোমার শাড়ির আঁচল দিয়ে সারাটা রাত আমায় জড়িয়ে ধরে রেখেছিলে। মনে আছে? আমায় কেন সেই সুযোগ দিলে না? কেন বললে না তুমি মরণ রোগে আক্রান্ত? আমার জীবনে অভিশপ্ত আক্ষেপ কেন দিয়ে গেলে আম্মা? কেন পেলাম না আমার মাকে সন্তানের মতো আদর করার সুযোগ? কোন দোষে আমার সঙ্গ তুমি নিলে না আম্মা? মৃত্যুর আগে নিজের মেয়ের সাথে এত বড় অনাচার করে গেলে তুমি আম্মা। বিশ্বাসঘাতকতা করলে। আমি তো তোমাকে অন্ধের মতো বিশ্বাস করতাম, কখনো কোনো বিষয়ে জোর করিনি আম্মা। জোর করে জানতে চাইনি। আমি বিশ্বাস করতাম তুমি সব বলবে আমায়। তুমি নিজে আমাকে বারবার বলেছো তোমার জীবনের এক বিন্দু অংশ থাকবে না যা আমায় বলবে না। তবে কেন সেই কথা রাখতে পারলে না আম্মা? আমার কষ্ট হচ্ছে আম্মা, তুমি অনুভব করছো তা? আমি তোমার বুকে শুয়ে অভিযোগ তুলছি, তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো আম্মা। হ্যাঁ, আমার কাছ থেকে কেড়ে নিয়েছো 10 মাস। তুমি পারতে আমায় বলতে, তুমি পারতে আমায় বিয়ে না দিয়ে নিজের কাছে রাখতে, তুমি পারতে আমায় আরো 10 মাস আমার মায়ের সঙ্গ দিতে। আমি এত আক্ষেপ নিয়ে কি করে বাঁচবো আম্মা? কয়েকটা শিয়াল দূরে দাঁড়িয়ে আছে। মাঝরাতে কবরে ঝাঁপিয়ে পড়ে কেউ কাঁদতে পারে এমন হয়তো কখনো দেখেনি তারা। পদ্মজা হেমলতার কবরে হাত বুলিয়ে দিচ্ছে আর অশ্রু বিসর্জন দিচ্ছে। আত্মহত্যা পাপ না হলে হয়তো এই পথই বেছে নিত সে। মোর্শেদ আমির টর্চ নিয়ে পদ্মজাকে খুঁজতে খুঁজতে কবরে আসে। হেমলতার কবর দেখে মোর্শেদ দুর্বল হয়ে পড়ে। পদ্মজার সাথে সাথে তিনিও কাঁদতে থাকলেন। আমিরের শব্দভাণ্ডারে সান্ত্বনা মজুদ নেই। সে সাহস করতে পারল না কথা বলার। কান্না থামিয়ে পদ্মজা মুখস্থ সূরা ইয়াসিন পড়তে থাকলো। সে চায় না তার মায়ের বিন্দুমাত্র কষ্ট হোক কবরে। সন্তানের আমল নাকি পারে মৃত মা বাবার শাস্তি কমাতে। যদি কোনো পাপের শাস্তি হেমলতার আমলতমায় থেকে থাকে আমলনামায় থেকে থাকে, তবে তা যেন মুছে যায় পদ্মজার কণ্ঠের মধুর স্বরে। ধীরে ধীরে পদ্মজার কণ্ঠ কমে আসে, ঠান্ডায় জমে যায়, চোখের মনির রং পাল্টে যায়। আমি দ্রুত পদ্মজাকে কোলে তুলে নিল। এরপর মোর্শেদকে বুঝিয়ে শুনিয়ে বাড়িতে নিয়ে আসে। হেমলতা পড়ে রইলেন একা একা। শেয়ালগুলো একসাথে চেঁচিয়ে উঠল, মৃত্যুর মতো সত্য আর নেই। জন্মালে মৃত্যুর স্বাদ উপভোগ করতেই হবে। হেমলতার ঘরে পদ্মজা আর পূর্ণা বসে আছে দরজা বন্ধ করে। পুরো বিছানা জুড়ে হেমলতার পরনের কাপড় চোপড়। এসবই সেই স্মৃতি। পূর্ণা দুটো শাড়ি বুকের সাথে জড়িয়ে ধরে থেমে থেমে কাঁদছে। পদ্মজা মাটিতে বসে আছে, উসখুসানো চুল। পূর্ণা আর কাঁদতে পারছে না, বুক ফেটে যাচ্ছে তবুও শব্দ বেরোচ্ছে না। পদ্মজা হেমলতার চুড়ি দুটো হাতে নিয়ে বলল, আম্মা বলে এখন কাকে ডাকবো? পূর্ণা আমাদের আম্মা কই গেল? পূর্ণা বিছানা থেকে নেমে আসে। পদ্মজাকে জড়িয়ে ধরে ভাঙা স্বরে বলল, আল্লাহ কেন এমন করলো আপা? আমাদের প্রতি একটু দয়া হলো না? এই ঘরটায় আর আসবে না আম্মা। আপা, আম্মা আসে না কেন? আপা, আমি শ্বাস নিতে কষ্ট হয়, আমাকে মেরে ফেলো। কাঁদিস না বোন, আমাদের সবার আবার দেখা হবে পরকালে। এরপর আর মৃত্যু নেই, অনন্তকাল একসাথে থাকবো, ঠিক দেখা হবে। পালঙ্কের উপরে একটা পুরনো খাতা। পদ্মজা হাত বাড়িয়ে নিল। পূর্ণা সেই খাতার প্রতিটি অক্ষর আগেই পড়েছে, তাই আর ঘাটল না। সে ক্লান্ত দেহ নিয়ে মাটিতে শুয়ে পড়ে। পদ্মজা খাতার পৃষ্ঠা উল্টায়। আমার আদরের পদ্মজা,
আজ 15 দিন তোর বিয়ের, প্রতিটা রাত আমার নির্ঘুমে কাটে, পুরো বাড়ি জুড়ে তোর স্মৃতি। স্মৃতিগুলো আমার বিষে জর্জরিত করে দেয়। মেয়ে হয়ে জন্মালে বিয়ে করে শ্বশুরবাড়ি যেতেই হয়, তবুও মানতে কষ্ট হচ্ছে আমার মেয়ে সারা জীবনের জন্য অন্যের ঘরে চলে গিয়েছে। বলেছিলাম আমার জীবনের বিন্দুমাত্র অংশ তোর অজানায় রাখবো না, সেই কথা রাখতে আমি লিখতে বসেছি। স্বপ্ন ছিল তোকে অনেক পড়াবো, অনেক দিন নিজের কাছে রাখবো, কিন্তু মানুষের সব স্বপ্ন কি পূরণ হয়? দীর্ঘ 2 বছর আমার শরীরে বাসা বেঁধেছিল এক রোগ, প্রাথমিক অবস্থায় ছিল কিন্তু পাত্তা দেয়নি। যখন তোর মেট্রিক পরীক্ষার জন্য আকবর ভাইজানের বাড়িতে গেলাম, তখন একজন ভালো ডাক্তারের সাথে আমার দেখা হয়। তিনি আকবর ভাইজানের বন্ধু, দেখা করতে এসেছিলেন। তখন তুই পরীক্ষার কেন্দ্রে ছিলি। ওনার নাম আসাদুল জামান, বিলেত ফেরত ডাক্তার। কথায় কথায় আমার সমস্যাগুলোর কথা বলি, তিনি খালি চোখে আমাকে দেখেন, কিছু প্রশ্ন করেন। ওনার ধারণা জানান আমি পারকিনসন্স ডিজিটস নামক প্রাণঘাতী রোগে আক্রান্ত, যার 80% লক্ষণ আমার সাথে মিলে যায়। তিনি দ্রুত আমাকে পরীক্ষা করতে বলেন। এই রোগের চিকিৎসা তো দূরে থাক, দেশে এই রোগের পরীক্ষা কেন্দ্র হাতে গোনা 2-1টা আছে। সেদিন আমার জীবনের বড় ধাক্কা ছিল। আমি দিশা হারিয়ে ফেলি। আমি মারা গেলে আমার 3 মেয়ের কি হবে, কি করে বাঁচবে? ভয়ানক এই রোগ নিয়ে তোর সামনে হাসতে আমার ভীষণ কষ্ট হতো, তবুও হাসতে হতো। মুহিব খুব ভালো ছেলে, তাই তাদের প্রস্তাব ফিরিয়ে দেয়নি। আমি মারা যাওয়ার আগে তোর ভবিষ্যৎ চিন্তা করতে চেয়েছিলাম। বিয়ে ঠিক করে ফিরে আসি গ্রামে। প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত অসহনীয় যন্ত্রণায় কাটতে থাকে। আসাদুল জামান ঢাকার এক হাসপাতালের নাম লিখে দিয়েছিলেন, যেখানে এই রোগের পরীক্ষা করা হয়। 100% নিশ্চিত হওয়ার জন্য পরীক্ষা করানোটা জরুরি। তার জন্য কেউ একজনকে দরকার পাশে। তোর আব্বাকে সব বলি। সব শুনে তোর আব্বা হাউমাউ করে বাচ্চাদের মতো কেঁদেছে। আল্লাহর উপর ভরসা রেখে চলে যাই ঢাকা। আমি তখন হুঁশেই ছিলাম না, মৃত্যু আমার পেছনে ধাওয়া করছিল, তাই মাথায় আসেনি আমি না থাকলে আমার মেয়েদের কোনো ক্ষতি হতে পারে। ঢাকায় যাওয়ার পথে আল্লাহর কাছে আকুতি করি যেন পরীক্ষার কিছু ধরা না পড়ে, বিয়েটা ভেঙে দিতে পারি আর আমার মেয়েদের নিয়ে আরও কয়েকটা বছর বাঁচতে পারি। কিন্তু আল্লাহ শুনলেন না, তিনি দয়া করলেন না। মা, জানতে পারি আমার হাতে সময় কম, এ রোগের নিরাময় নেই, যে কোনো বছরের যে কোনো মুহূর্তে মারা যেতে পারি। এই কথা শুনে আমার পক্ষে সহজ ছিল না, ভেঙে গুড়িয়ে গিয়েছিলাম। কিন্তু তোদের কথা মনে পড়তে আবার নিজেকে শক্ত করে নিয়েছি। যতদিন বাঁচবো শক্ত হয়ে বাঁচবো, তোর জীবন গুছিয়ে দিয়ে যাব। আমি পেরেছি, তোর বিয়ে হয়েছে ভালো ছেলের সাথে, সুখে আছিস, এই তো শান্তি। আমার ভাবতে কষ্ট হয় একদিন তোকে, তোদের সবাইকে আমি ভুলে যাব। এখন তো কথা ভুলে যাই, যখন নিজের নারী ছাড়া সন্তানদের মুখ অচেনা হয়ে যাবে। কি নির্মম, তাই না মা? তুই ঢাকা চলে গিয়েছিস অনেক দিন হলো। আমার মনে হচ্ছে আমাদের আর দেখা হবে না। আমার শরীরের অবস্থা ভালো না। আজ নাকি প্রান্তকে চিনতে পারিনি আমি। বেশ অনেকক্ষণ ওর চেহারাটা আমার অচেনা লেগেছে। কি অদ্ভুত, ভুলে যেয়ে আবার মনে পড়ে। হাত পা, মাথা, মুখের থুতনি, চোয়াল মাঝে মাঝে খুব কাঁপে। ধীরে ধীরে শরীরের ভারসাম্য একদম নষ্ট হয়ে যাচ্ছে। লাহারি ঘরে গিয়েছিলাম, হুট করে চৌকির উপর থেকে পড়ে গিয়েছি। পুণ্যার সে কি কান্না! মেয়েটা খুব কান্দনে হয়েছে, একদমই হাঁটতে ইচ্ছে করে না, শক্তি কুলোয় না। তোর কথা খুব মনে পড়ে। বৃদ্ধ হয়ে তোর শরীরে ভর দিয়ে হাঁটার ইচ্ছে ছিল মনে। পেটে চামড়ার ফোসকার মতো কি যেন হয়েছে, চুলকায়, ব্যথা করে, রাতে ঘুম হয় না যন্ত্রণায়। তোর আব্বা আমার অশান্তি দেখে ঘুমাতে পারে না। বাসন্তী আপা সব জানে, মানুষটা অনেক ভালো। ভুল তো সবাই করে, এমন কেউ আছে যে জীবনে ভুল করেনি? বাসন্তী আপার রান্না নাকি অনেক মজার হয়, খুব ভালো ঘ্রাণ হয়। প্রান্ত প্রেমা সারাক্ষণই বলে, কিন্তু আমি সেই ঘ্রাণ পাই না। ঘ্রাণ শক্তিটাও লুপ্ত হয়ে গেছে। কয়েকদিন ধরে টয়লেটও হচ্ছে না, খাবার গিলতে পারি না। কোন পাপে এমন করুণ দশা হলো আমার? বোধহয় আর শক্তি পাবো না লিখার। পুরনো সব কিছু স্থায়ীভাবে ভুলতে আর কতক্ষণ? সব লক্ষণ তো জেগেই বসেছে শরীরে, বাকি শুধু দুনিয়াটাকে ভুলে যাওয়া। আজ সারা রাত জেগে আরও কিছু কথা লিখতে চাই। সেদিন আমি জলিল আর মজনু ছেলেকে খুন করেছি। শহীদার আগেই খুন হয়ে গিয়েছিল। আটপাড়ায় বড় বিলের হাওরের টিনের ঘরে ওরা 3 জন সবসময় জুয়া খেলে গাঁজা খায়। সেদিনও গাঁজা খেয়ে পড়েছিল। গিয়ে দেখি শহীদের লাশ এক কোণে পড়ে আছে, দা হাতে দাঁড়িয়ে আছে তোর দেবর রিদওয়ান। ও আমাকে দেখে পালিয়ে যায়। এরকম দৃশ্য দেখে অপ্রস্তুত হয়ে পড়ি, তবুও থেমে থাকিনি। ঘুমন্ত জলিল আর মজনুর ছেলেকে বেঁধে বাকিটুকু বললাম না, শুধু এইটুকুই বলবো, আমি তখন জলিল আর মজনুর ছেলেকে কুপাচ্ছিলাম। তখন রিদওয়ান ঘরের এক পাশে লুকিয়েছিল। সে সব দেখেছে। আমি বের হতেই সে উল্টো দিকে হাঁটা শুরু করে। আজও জানতে পারিনি সে কেন সুয়েদকে খুন করেছে। তুই ঢাকা চলে গিয়েছিলিস ভেবে শান্তি লাগছে। রিদওয়ান ভয়ঙ্কর মানুষ, তার খুন করার হাত বলছে। এটা তার প্রথম খুন নয়, সাবধানে থাকবি, আমিরকে সাবধানে রাখবি। তোর
শ্বশুরকে কাঁদতে দেখেছি, ওনাকে আপন করে রাখবি। আর লেখা যাচ্ছে না, হাত কাঁপছে, কেমন ঝাপসা হয়ে আসছে চারিদিক। এই খাতাটা প্রান্তের লুকিয়ে নিয়ে এসেছি, আমার সব শাড়ির সাথে ট্রাঙ্কের ভেতর যত্নে রাখছি। আমার অনুপস্থিতিতে যখন কাটবি, পড়বি না একদম। জীবন বড় হবে, আমি না থাকলে মৃত্যুর কামনা করবি না, এটাও এক ধরনের পাপ। আল্লাহ যখন ইচ্ছে হবে মৃত্যু দিবেন। তিনি যে কারণে সৃষ্টি করেছেন তা পূরণ হলেই মৃত্যু ধেয়ে আসবে। শুধু মৃত্যুর কথা স্মরণ রাখবি, কোরআনের পথে চলবি, কোনো পাপে জড়াবি না, অন্যায়কে প্রশ্রয় দিবি না। আমাদের আবার দেখা হবে, আমার মায়ের সাথে আবার দেখা হবে। তুই তো আমার মা, আমার পদ্মজা, আমার 7 রাজার ধন, আমার 3 কন্যা, আমার অহংকার, আমার বেহেস্ত। ভালো থাকবি, খুব ভালো থাকবি। মা কিন্তু দেখবো, কান্নাকাটি করতে দেখলে ওপারে আমার শান্তি হবে না, তাই কাঁদবি না। আল্লাহ হাফেজ। পড়া শেষ হতে এই খাতাটা বুকের সাথে জড়িয়ে ধরে পদ্মজা। হাত পা ছুঁড়ে আম্মা আম্মা বলে কাঁদতে থাকে। তার আর্তনাদে চারদিকে স্তব্ধ হয়ে যায়।